প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপর তোমাদের সামনে একটি অনলাইন ক্লাস উপস্থাপনা করতে যাচ্ছি এবং আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় গঠন। অর্থাৎ এই পাঠে আমরা দেখব যে কিভাবে প্রাকৃতিক পরিবেশে যে ক্ষুদ্রাকৃতি জীবদেহ রয়েছে, সাথে সাথে রয়েছে বৃহদাকার ও উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদেহ, তাহলে তাদের মধ্যে কী ধরনের মিল রয়েছে এবং কী ধরনের অমিল রয়েছে সেটা আজকে আমরা আলোচনা করব। এবং বিগত কয়েক বছর ধরে কিন্তু বিজ্ঞানীরা নিরলস তাদের প্রচেষ্টার মাধ্যমে কোষীয় গঠন, আকৃতি, প্রকৃতি এবং অন্যান্য বিষয়ে কী করেছে, প্রচুর গবেষণামূলক কাজ করেছেন এবং তারা দেখেছেন যে একটি জীবদেহে সব কোষের গঠন প্রকৃতি একরকম নয়, ভিন্ন। তাই মোটামুটি সব ধরনের কোষে যেসব ক্ষুদ্র অঙ্গাণু পরিলক্ষিত হয় সেগুলো বর্ণনার জন্য মূলত কি এই চ্যাপ্টারে একটি কোষের আওতায় সব কিছু এনে উপস্থাপন করা হয়েছে। তাহলে আজকে আমরা আলোচনা করব একটি উদ্ভিদ কোষের বর্ণনা। আমরা পার্ট 1-2টা আজকে দেখে নিব। অর্থাৎ প্রাণী কোষ, উদ্ভিদের মধ্যে কোন কোন কোষগুলো আছে, কয়টি কোষ আছে সেটা আজকে আমরা দেখে নিব। দেখো, প্রথমেই রয়েছে যে প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত হয়। একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত, কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। তাহলে দেখো যে প্রতিটি জীবদেহ কয়টা, একটা বা একাধিক কোষ দিয়ে গঠিত, ঠিক আছে। আর তাদের মধ্যে সেই উদ্ভিদ কোষ প্রধানত আবার কয়টা অংশ নিয়ে, দুইটা অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে কোষ প্রাচীর এবং অপরটি হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে প্রথমে আমরা কোষ প্রাচীরটা পড়ে নিব। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড়পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে, একে কোষ প্রাচীর বলে। এটি সেলুলোজ দ্বারা গঠিত। প্রাণী কোষে এই ধরনের প্রাচীর থাকে না। প্রাণী কোষের আবরণটি প্লাজমা পর্দা দ্বারা গঠিত। কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা কোষ প্রাচীরের প্রধান কাজ। দেখো কি বলেছে যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরো প্রাচীর থাকে, যাকে কি বলে, কোষ প্রাচীর বলে। এবং এটা কি দিয়ে তৈরি জানা, দেখো, সেলুলোজ, ঠিক আছে। আর প্রাণী কোষে কি বলেছে যে এই ধরনের প্রাচীরটা থাকে না, অর্থাৎ উদ্ভিদ কোষে থাকে ঠিকই, কিন্তু প্রাণী কোষে কি নাই। প্রাণী কোষে এটা কী দিয়ে গঠিত, প্লাজমা পর্দা দ্বারা এটা গঠিত। এবং কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা কি কোষ প্রাচীরের প্রধান কাজ। তারপর রয়েছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ। প্রোটোপ্লাজমে নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। এটি বিভিন্ন জৈব ও অজৈব যৌগ সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত শতকরা 67 থেকে 90 ভাগ। প্রোটোপ্লাজমটা দেখো কি বলেছে যে কোষের অর্ধতরল জেলির মতো আঠালো এবং কি দানাদার বর্ণহীন, অর্থাৎ বর্ণ কালার নেই, সজীব অংশ। এবং প্রোটোপ্লাজমে নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো কি পরিলক্ষিত হয়, এটি বিভিন্ন জৈব ও অজৈব যৌগ সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা 67 থেকে 90 ভাগ। আচ্ছা, প্রোটোপ্লাজমে কোষের প্রধান দুটি অংশ হলো সাইটোপ্লাজম এবং কি নিউক্লিয়াস ধারণ করে। সাইটোপ্লাজম দেখো বলেছে যে কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশ কি বলা হয়, সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। একটি আদর্শ কোষে সাধারণত নিম্নলিখিত অঙ্গাণুগুলো দেখা যায়। দেখো কি রয়েছে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বোর্ড, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম ও সেন্ট্রিওলের। দেখো, তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একটি উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ এবং আরেকটি বলছে যে আদর্শ প্রাণী কোষের বিভিন্ন অংশ। আচ্ছা, আমরা পড়াটা পুরো পড়ে নেই, তারপর আমরা চিত্রগুলো দেখে নিব। আচ্ছা, কোষ গহ্বর। তাহলে দেখো যে প্রোটোপ্লাজমে বলেছে যে দুটি অংশ রয়েছে, একটা সাইটোপ্লাজম, আরেকটার হচ্ছে কি নিউক্লিয়াস। তাহলে সাইটোপ্লাজমটা আমরা দেখলাম, এখন আমরা দেখব কোষ গহ্বরটা। কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব বস্তুসমূহের সাইটোপ্লাজমের ধাঁচে থাকে। উদ্ভিদ কোষের নির্জীব বস্তুসমূহের মধ্যে আছে বিভিন্ন রকমের সঞ্চিত পদার্থ, বজ্র পদার্থ, খরিদ পদার্থ। কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থসমূহ ছোট বড় গহ্বরে থাকে, তাদের কোষ গহ্বর বলে। উদ্ভিদ কোষ সাধারণত, প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, তবে কোনো কোনো কোষে যদি তা আকারে থাকে তা কি আকারে খুব ছোট। উদ্ভিদ কোষে কোষ গহ্বর বেশি থাকে এবং আকারে বড় হয়। এই কারণে উদ্ভিদ কোষের নিউক্লিয়াস একপাশে এবং প্রাণী কোষের নিউক্লিয়াস মাঝে থাকে।
নানা প্রকার জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষ গহ্বরের দ্রবীভূত অবস্থায় থেকে কোষ রস প্রস্তুত করে। আচ্ছা, তাহলে আমরা চিত্রে ফিরে যাই। দেখো, আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে প্রথমে দেখতে পাচ্ছি যে আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ। দেখো, একটা রয়েছে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজমীয় ধাত্র, অমসৃণ এন্ডোপ্লাজমক জালিকা, মসৃণ এন্ডোপ্লাজমক তালিকা, নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াস রন্ধ্র, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিয় প্লাজম, আন্তঃকোষীয় ফাঁক, গলজি বোর্ড, মাইটোকন্ড্রিয়ান। আর বাম পাশে দেখতে পাচ্ছি কোষ গহ্বর একটা, দেখো, আর কোষ প্রাচীরটা। আরেকটা চিত্র দেখতে পাচ্ছি আদর্শ প্রাণী কোষের বিভিন্ন অংশ। আদর্শ প্রাণী কোষের বিভিন্ন অংশটা দেখো, মাইটোকোভেলি, প্লাজমা পর্দা, গহ্বর, গলজি বোর্ড, মাইটোকন্ড্রিয়া। দেখতে পাচ্ছি সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, ক্রোমাটিন, নিউক্লিয় ছিদ্র, নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা এবং রাইবোজোম আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটা ছিল আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ এবং আরেকটা হচ্ছে আদর্শ প্রাণী কোষের বিভিন্ন অংশ। অর্থাৎ একটা উদ্ভিদ কোষের দেখলাম আমরা, আরেকটা দেখলাম কি প্রাণী কোষের। তাহলে আজকে আমরা দেখে নিলাম যে উদ্ভিদ কোষের বর্ণনা ছিল কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, কোষ গহ্বর। তাহলে নেক্সট ক্লাসে যে আমাদের পরবর্তী টপিকটা রয়েছে, কোষ অঙ্গাণুগুলোর পরিচয়, সেটা আমরা দেখে নিব এবং মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা জেনে নিব। তাহলে সে পর্যন্ত সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।